ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমরা বলে থাকি এখন যদিও এখন এই কর্পোরাল পানিশমেন্ট বা কিছু দেওয়া স্কুলসে বা এতে অনেকটাই কম্প্যারেটিভলি কমে গেছে, তা সেই ক্ষেত্রে বাট পেরেন্টসদেরকে একটু এডুকেট করা যে কোনো কারণেই হোক, যতই রাগ হোক না কেন, এই সেন্সিটিভ অংশগুলোতে তারা যেন আঘাত না করে। প্রথম ক্ষেত্রে যেটা দেখা দেয় সেটা হচ্ছে শুধু ব্যথাটা মেনলি যখন ইমিডিয়েট ইনজুরিতে একটা খুব শার্প পেন হয়। পেনের সাথে সাথে যেটা দেখা দেয় সেটা হচ্ছে হঠাৎ করে আওয়াজটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া বা একটা টিনিটাস, যেটাকে আমরা বলি কানে একটা সাউন্ড, একটা হঠাৎ করে একটা কন্টিনিউয়াস একটা সাউন্ড প্লে করা, যে একটা ঝিঝি পোকা ডাকের মতন কিছু একটা জিনিস কন্টিনিউয়াস প্লে করছে, তার মানে সেই ক্ষেত্রে বুঝে যেতে হবে যে সমস্যাটা কিন্তু অনেকটাই মানে গম্ভীর। এই পার্টটা হচ্ছে খুব সেন্সিটিভ অংশ, যেটা কিন্তু একবার ড্যামেজ মানে কিন্তু রিকভারি চান্সেসটা 50-50 হয়েই যায়, ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য অ্যাক্সিডেন্ট বা অ্যাসল্ট যাই হোক না কেন। একটা জোরে শব্দ, হঠাৎ চাপ বা সামান্য আঘাতের কারণে কি হতে পারে কানের ভিতর স্থায়ী ক্ষতি? আমরা আজ কথা বলবো ইয়ার ট্রমা সম্পর্কে। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের এমএস ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সব্যসাচী চক্রবর্তী। স্যার, প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হচ্ছে ইয়ার ট্রমা বিষয়টা কি? আচ্ছা, ট্রমা বলতে আমরা বুঝি কোনো আঘাত, ইনজুরি। তো সেই হিসেবে দেখতে গেলে যখনই কোনো আঘাত কানের মধ্যে মানে লাগছে, সেই সিচুয়েশনটাকে আমরা ইয়ার ট্রমা বা ট্রমাটিক ইয়ার ইনজুরি বলে থাকি। তো বিভিন্ন টাইপ অফ ট্রমা যেমন থাকে, যেমন ব্লান্ট ট্রমা থাকে, মানে কোনো একটা খুব জোরালো কিছু জিনিস দিয়ে আঘাত হতে পারে, বা সেই ক্ষেত্রে যেমন আমরা খুব ডে টু ডে সিচুয়েশনে আমরা অনেক রকম সিচুয়েশনস এনকাউন্টার করি। যেমন সাপোজ দেখা গেল খুব যেটা কমন সিচুয়েশন সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে খুব জোরে একটা চড় লাগিয়ে দেওয়া বা কিছু একটা করা। এবং এর সাথে সাথে যেটা আরেকটা ইম্পর্টেন্ট ফেজ রয়েছে, যে অনেক লোকেদের কান খোঁচানোরও একটা অভ্যেস রয়েছে। এবার সেই ক্ষেত্রে তারা পাখির পালক বা কোনো আয়রনে কোনো মেটালিক কিছু একটা জিনিস বা পেনের পেছন দিকের অংশটা যে কোনো একটা জিনিস দিয়ে একটা খোঁচানোটা, এটাও একটা ট্রমার মধ্যে দিয়ে আসে। তো আমরা বেসিক্যালি এই দুরকম টাইপ অফ ট্রমাই দেখে থেকে থাকি, মানে এই দুরকম ট্রমাই ইনজুরি আমাদের ডে টু ডে প্র্যাকটিসে অনেক বেশি কমন। কোনটার থেকে ইয়ার ট্রমা বেশি হয়? ইয়ার ট্রমা বেশি হয় মেনলি হচ্ছে ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে, যেখানে আমরা দেখি যে অনেক সময় রাগের বশত বা কোনো মারপিট করার কারণে কেউ হয়তো খুব জোরে একটা থাপ্পড় মেরে দিল বা কিছু একটা জিনিস হলো। এই ব্লান্ট ট্রমার পরিমাণটা কম্প্যারেটিভলি অনেকটাই বেশি কম্পেয়ার টু আমাদের যেগুলো পেনিট্রেটিং ট্রমার মধ্যে যেমন আসে, যে যদি আমি কোনো আয়রনের কিছু একটা মেটালিক কিছু জিনিস নিয়ে কান খোঁচাচ্ছি বা কিছু করছি, সেই ক্ষেত্রে কিন্তু ওই ট্রমাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট, বাট অতটা মানে আসে বই কি, বাট অতটাও মানে কমন নয়। যেটা আমরা মেনলি ট্রমার ক্ষেত্রে বলে থেকে থাকি সেটা হচ্ছে ওই ব্লান্ট ট্রমাটাই বেশি প্রিভ্যালেন্ট। কানের পর্দাকে কি এটা এফেক্ট করে? হ্যাঁ, একদম। কানে পর্দার এফেক্টটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এফেক্ট, যেটা আমরা বলে থেকে থাকি। যেমন বিভিন্ন বিষয়ে, যেমন এই যে ট্রমাগুলো হয়, অনেক সময় কিছু অ্যাক্সিডেন্টাল ট্রমা হয়, কিছু ক্ষেত্রে এটা সেলফ ইনডিউসড ট্রমা হয়, মানে নিজে কান পরিষ্কার করতে গিয়ে বা করতে গিয়ে সেটা হয়, বা ইনফ্লিক্টেড ট্রমা হয়, মানে কেউ তাকে হয়তো কোনো কারণ আঘাত করার জন্য তাকে একটা অ্যাসল্ট করলো বা কিছু। এই 3 রকম ভ্যারিয়েন্টের ট্রমাটিক ইয়ার ইনজুরি দেখা যায়। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ট্রমাগুলো যেগুলো হয় সেগুলো কানের পর্দার উপরই বেশি এফেক্ট করে। যতটা না নর্মাল জায়গায় যতটা এফেক্ট করবে, কানের পর্দাটাই বেশি এফেক্টেড হয়। এর থেকে কি হিয়ারিং লসও হতে পারে? হ্যাঁ, কানের পর্দাতে যদি সাডেন, যদি সবাই ভাবে যে আমি তো চড় যেটা দিচ্ছি সেটা তো হয়তো দিচ্ছি কানের ওপরে বা কানের নিচে, তাতে পর্দা ফেটে যাওয়ার এমন কি কারণ থাকে? তো বেসিক্যালি জিনিসটা হয় কি, যে যখন খুব জোরে আমরা কাউকে আঘাত করার জন্য করছি, সেই সিচুয়েশনে আমাদের যে এয়ার কলমটা যেটা ওখানে প্রেজেন্ট রয়েছে ওই কানের ঠিক বাইরেটাতে, মানে আমাদের এক্সটার্নাল ইয়ারের অংশটাতে, সেটাকে আমরা খুব জোরে ভাইব্রেট করে থাকি, এবং সেই যে এয়ারের যে প্রেশারটা ওটা গিয়ে কিন্তু কানের পর্দাতে একটা ছিদ্র করে দিতে পারে বা পারফোরেশন করে দিতে পারে। এই একটা হচ্ছে এটা একটা কজ অফ পারফোরেশন এই কারণের জন্য।
এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা পেশেন্ট হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার কানের মধ্যে খুব জোরে আঘাত লাগলো, সেই ক্ষেত্রেও কানের পর্দাতে ছিদ্রও হতে পারে। বা অনেক সময় দুটো ক্ষেত্রে পর্দা ছিদ্রর সাথে সাথে কানের মধ্যে তিনটে সূক্ষ্ম সূক্ষ্ম হাড় থাকে, যেটাকে আমরা ম্যালিয়াস ইনকাস স্টেপিস বলে থাকি। তো এই তিনটে হাড়েও নিজের পজিশন থেকে ডিসলোকেট বা সরে যাওয়ার একটা মানে আশঙ্কা রয়েই যায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা আরও বেশি বাড়ে, তো কম হয় না। এক্ষেত্রে যদি কান দিয়ে রক্ত পড়ে সেক্ষেত্রে আমরা কি বাড়িতে কিছুক্ষণ ওয়েট করতে পারি বা কয়েকদিন, নাকি সঙ্গে সঙ্গে এমার্জেন্সি? আমার যে কোনো কান থেকে কোনো আঘাতের ফলে কোনো রকম ডিসচার্জ আসছে, সেই ডিসচার্জ আসা মানেই তাকে নিকটবর্তী ইএনটি স্পেশালিস্টের কাছে একান্তই যাওয়া উচিত। তার কারণ হচ্ছে সেই ইনজুরিটা কতটা হয়েছে, কানের পর্দাটার মধ্যে ছিদ্রটা কতটা বেশি পরিমাণ রয়েছে, এবং তার সাথে সাথে কানের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম তিনটে হাড় রয়েছে সেই হাড়ের ওরিয়েন্টেশনটা কেমন আছে কিনা, এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে তার কোনো হিয়ারিং লসের একটা ব্যাপার দেখা দিচ্ছে কিনা। এই হিয়ারিং লসের ক্ষেত্রে যদি কান থেকে রক্ত পড়ছে বা কিছু হচ্ছে সেক্ষেত্রে সময় কতটা জরুরি, কতটা তাড়াতাড়ি নিয়ে যাওয়া উচিত? দেখুন, একটা জিনিস হচ্ছে যে আমরা যখনই কোনো ইনজুরির ক্ষেত্রে বলে থাকি, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে কান থেকে ব্লিডিং হওয়াই হোক না কেন, বা অ্যাজ সিম্পল একটা কানে থাপ্পড় মারার জন্য কানে তালা লেগে যাওয়াই হোক না কেন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু ইমিডিয়েট ইন্টারভেনশনটাই সবথেকে বেশি কাজে দেয়। কেন, যত ডিলে হবে তত কিন্তু এর কিন্তু প্রগনোসিসটা কিন্তু কম্প্যারেটিভলি খারাপ হতে থাকে ক্রমশই। কেন, নার্ভ কিন্তু কোনো কিছুর জন্য ওয়েট করে না, ওটা আস্তে আস্তে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে বসতে শুরু করলে ওর রিকভারি চান্সেস কিন্তু আস্তে আস্তে কিন্তু সময়ের সাথে সাথে কমে যেতে পারে। আর কি কি ক্ষতি হতে পারে? আর কি কি ক্ষতি, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা অনেকের ক্ষেত্রে দেখা দেয়। সাধারণত আমরা যেগুলো ট্রমা কেয়ার সেন্টারে বা এই অংশে যেটা দেখে থাকি, যে হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, সেখান থেকে কেউ বাইক থেকে পড়ে গিয়ে বা এর থেকে পড়ে গিয়ে তার কান দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই সূত্রে শুধু ওই ব্লিডিংটা অনেক কিছু ইঙ্গিত করে। শুধুমাত্র কানের পর্দা ফেটে যাওয়াটাই শুধুমাত্র একটাই উপলক্ষ নয়। কেন, ওই যে কানের সেই অংশটা আমরা বলে থাকি, এটার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা এটাকে ল্যাটারাল স্কাল বেসেরও একটা পার্ট বলে থাকি। এবার এর একটা অংশ কিন্তু এর ওপরে আমরা বলে থাকি যে কানের যে রুফটা, যেটা মিডল ইয়ার ক্যাভিটির যে রুফটা, সেটা কিন্তু বেসিক্যালি আমাদের ব্রেনের একটা ডুরা ম্যাটারের সাথে লিঙ্ক করা থাকে। তো অনেক সময় কি হয়, কানের পর্দাতে আঘাত পাওয়ার সাথে সাথে শুধু ব্লিডিংটাই যেটা আছে সেটা তো হয়, তার সাথে সাথে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সিএসএফ অটোরিয়া বা কান দিয়ে একদম পাতলা জলের মতন কিছু জিনিস বেরিয়ে আসাটা, মুখ বেঁকে যাওয়া বা এই সব জিনিসগুলো, এগুলো কিন্তু আরও অনেক ডিপার অ্যাসপেক্টকে করে। কেন, কানের মিডল ইয়ার ক্যাভিটিটা আমাদের শরীরের একটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, একটা খুব ছোট্ট স্পেসের মধ্যে অনেক ইম্পর্ট্যান্ট পার্টসগুলো রয়েছে, যার মধ্যে একটাই যেটা আমি আগের ক্ষেত্রে বলে থাকলাম যে আমরা মিডল ইয়ার ক্যাভিটির যে ছাদটা বলে থাকি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেনের একটা অংশ। মানে ওটা ভেদ করা মানেই হচ্ছে কিন্তু ব্রেনের ওই ডুরা ম্যাটার, যেটা আমরা মেনিনজিয়াল লেয়ার বলি, তার কাছাকাছি চলে আসা। এবং এর সাথে সাথে ওখানের মানে মিডল ইয়ার ক্যাভিটির মধ্যে দিয়ে একটা ইম্পর্ট্যান্ট নার্ভ পাস করে, যেটা আমরা ফেসিয়াল নার্ভ বলে থাকি। ওই ফেসিয়াল নার্ভের মধ্যেও আঘাত পড়লে অনেক সময় মুখটা বেঁকে যাওয়া বা হওয়া, এই প্রবলেমসগুলো দেখা দেয়। এর সাথে সাথে যে আমি বলেছি, যেটা আগেও বললাম যে ম্যালিয়াস ইনকাস স্টেপিস বলে তিনটে সূক্ষ্ম সূক্ষ্ম হাড় থাকে, যেটা অসিকলস আমরা বলে থাকি, যেটা আমাদের কানের ভাইব্রেশনসগুলোকে ইনার ইয়ার পর্যন্ত ট্রান্সফার করে। তো সেই ক্ষেত্রে ওটা ডিসলোকেট হয়ে গেলে বা কিছু হলে, স্টেপিস বেসিক্যালি হয়ে গেলে, তখন কিন্তু এসএন লস বা হিয়ারিং লস এইসব উপলক্ষও দেখা দিতে পারে। তো এটা কিন্তু একটা খুব ছোট অ্যাসপেক্ট কিন্তু নয় ট্রমাটা, এটা কিন্তু একটা অনেক বড় অ্যাসপেক্ট, এবং ডিপেন্ড করছে যে আমি কতটা পরিমাণ ইনজিওর রয়েছি, মানে সেই ওয়াইজে মাইল্ড ইনজুরি আছে, মডারেট ইনজুরি আছে, না সিভিয়ার ইনজুরি রয়েছে। এই ইয়ার ট্রমার ক্ষেত্রে ব্যথা ছাড়া আর কি কি লক্ষণ দেখা যায়? হ্যাঁ, তো প্রথম ক্ষেত্রে যেটা দেখা দেয় সেটা হচ্ছে শুধু ব্যথাটা মেনলি যখন ইমিডিয়েট ইনজুরিতে একটা খুব শার্প পেন হয়। পেনের সাথে সাথে যেটা দেখা দেয় সেটা হচ্ছে হঠাৎ করে আওয়াজটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, বা একটা টিনিটাস, যেটাকে আমরা বলি কানে একটা সাউন্ড, একটা হঠাৎ করে একটা কন্টিনিউয়াস একটা সাউন্ড প্লে করা, যে একটা ঝিঝি পোকার ডাকের মতন কিছু একটা জিনিস কন্টিনিউয়াস প্লে করছে, তার মানে সেই ক্ষেত্রে বুঝে যেতে হবে যে সমস্যাটা কিন্তু অনেকটাই মানে গম্ভীর, সিভিয়ার।
কারা বেশি ঝুঁকিতে থাকে? বিভিন্ন পেশায় যারা কাজকর্ম করছেন তাদের মানে সব পেশারই কিছু না কিছু অংশের মানে সাইড ইফেক্টের ব্যাপার তো রয়েইছে। আমরা বলে থাকি যারা একটু বেশি নয়েজি এনভায়রনমেন্টে কাজ করে, খুব লাউড বাস্ট হচ্ছে বা কোনো একটা জায়গাতে খুব এক্সপ্লোশনস হচ্ছে বা কিছু হচ্ছে, তারা একটা অ্যাকস্টিক ট্রমার একটা খুব ইম্পর্টেন্ট জায়গায় থাকতে পারে। বা যেখানে হয়তো খুব ক্লাউড মানে কোনো একটা মানে সে এমন একটা কিছু কাজ করছে, সেই কাজের মধ্যে তার একটা মেকানিক্যাল ইনজুরি হওয়ার আশঙ্কা খুব বেশি। এই সব ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা রেখেই থাকে। অ্যাপার্ট ফ্রম মানে অ্যাক্সিডেন্টাল প্রবলেম বা প্রফেশনাল হ্যাজার্ডের ক্ষেত্রে আমরা বলে থাকতে পারি, মাইনে যারা কাজ করছে বা এই করছে তাদের ক্ষেত্রে এর প্রবণতাটা অনেকটাই বেশি। তো দ্রুত ডাক্তারের পরামর্শ জরুরি। যতটা তাড়াতাড়ি সম্ভব মানে ইমিডিয়েট অ্যাক্সিডেন্টের পরেই নিকটবর্তী যে কোনো ইএনটি ডাক্তারবাবুর সাথে যত তাড়াতাড়ি হোক পরামর্শ করলে হয়তো দেখা যেতে পারে যে কিছুটা হলেও তার এফেক্টে রিভার্সাল করতে পারে। এগুলোর কি কোনো প্রিভেনশন রয়েছে? প্রিভেনশন একটাই জিনিস যে আমরা বলে থেকে থাকি যে যেমন ফিজিক্যাল অ্যাসল্টের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমরা বলে থাকি এখন যদিও এখন এই কর্পোরাল পানিশমেন্ট বা কিছু দেওয়া স্কুলসে বা এতে অনেকটাই কম্প্যারেটিভলি কমে গেছে। তা সেই ক্ষেত্রে বাট পেরেন্টসদেরকে একটু এডুকেট করা যে কোনো কারণেই হোক, যতই রাগ হোক না কেন, এই সেন্সিটিভ অংশগুলোতে তারা যেন আঘাত না করে, এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যারা লাউড বা নয়েজি এনভায়রনমেন্টে কাজ করছে তারা যেন ইয়ার প্লাগস বা কিছু এগুলো সবসময় ব্যবহার করাটা উচিত। আচ্ছা, তৃতীয় নম্বর হচ্ছে যে যারা গাড়িতে বা এতে চলাফেরা করছে বা কিছু করছে, ইমিডিয়েট প্রোটেক্টিভ গিয়ার্স বা কিছু সবসময় তাদেরকে ক্যারি করা উচিত, কেন এই পার্টটা হচ্ছে খুব সেন্সিটিভ অংশ, যেটা কিন্তু একবার ড্যামেজ মানে কিন্তু রিকভারি চান্সেসটা 50-50 হয়েই যায়, ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য অ্যাক্সিডেন্ট বা অ্যাসল্ট যাই হোক না কেন। এই ক্ষেত্রে কি শুধুমাত্র সার্জারি একমাত্র উপায়? ডিপেন্ড করছে যে কীরকম টাইপের ইনজুরিটা রয়েছে। যদি দেখা যায় যে কানের পর্দাতে একটা মাইনর ছিদ্র দেখা গেছে, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা কনজারভেটিভলি পেশেন্টদেরকে ট্রিট করেও কিন্তু ওটা ঠিক করা যেতে পারে। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছিদ্রটা অনেকটাই বড় বা ওটা ইমিডিয়েট দেখা যাচ্ছে যে আমরা মোটামুটি 5 সপ্তাহ বা 6 সপ্তাহ পরও ঠিক মতন হিলিংয়ের তার একটা কিছু মানে চান্সেস দেখতে পাচ্ছি না, তার সাথে সাথে যার ক্ষেত্রে কনসিকুয়েন্ট মানে একটা পারসিস্টেন্ট হিয়ারিং লস একটা দেখা যাচ্ছে, যেটা অনেকটাই কম্প্যারেটিভলি বেশি আছে, যেটা আমরা অসিকুলার ডিসরাপশনের কথা বলে থাকি, যেখানে 3টে হাড় নিজের জায়গা থেকে সরে গেছে, যেটা আমরা অডিওমেট্রি বা আমরা সিটি স্ক্যানের রিপোর্টস দেখে বুঝতে পারি যে এরকম একটা প্রবলেম হচ্ছে। সেই ক্ষেত্রে সার্জারিটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, যদি দেখে থাকি যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরে তার কান থেকে ব্লিডিং হচ্ছে বা কম্প্যারেটিভলি মুখটা বেঁকে গেছে বা কোনো একটা ফেশিয়াল পলসি যেটা দেখা দিচ্ছে, কেন ফেশিয়াল নার্ভটা কোনো কারণবশত চাপা পড়ে গেছে মিডলিয়ার ক্যাভিটি বা ম্যাস্টয়েড রিজনের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট এক্সপ্লোরেশন করাটা বা ফেশিয়াল নার্ভ ডিকম্প্রেশন যে সার্জারিটা করতে বলি সেটা করাটা খুবই প্রয়োজন। তা নাহলে কিন্তু এই যে ডিফর্মিটিটা এটা কিন্তু রয়েই যাবে, এটা একটা পার্মানেন্ট স্কারিং হয়ে যাবে। সিভিয়ার কেসের ক্ষেত্রে সার্জারিটা খুবই প্রয়োজন। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি বললেন, কি করা উচিত, কি করা উচিত নয়, কি হলে কি হতে পারে। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যোগাযোগ করুন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।